আসসালামু আলাইকুম। ইউটিউবে আমার ইসলামিক গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলে ইসলামিক গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার বিগত দশম বক্তব্যের পর এখন গণভোট করার উপর 11তম বক্তব্য, প্রথম খণ্ড, রাজনৈতিক দল বাদ দিয়ে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সংসদের উচ্চ কক্ষ গঠনের প্রস্তাব, এই সম্পর্কে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। সরকারের গঠিত সংশ্লিষ্ট সংস্কার কমিশন বিদ্যমান এক কক্ষ বিশিষ্ট সংসদের পরিবর্তে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে। এই দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষ 105 জন সদস্য নিয়ে গঠিত হবে বলে প্রস্তাবে বলা হয়েছে। এই প্রস্তাব মতে এর মধ্যে 100 জন সদস্য মনোনীত হবেন রাজনৈতিক দলগুলো থেকে। নিম্নকক্ষ সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা আনুপাতিক প্রতিনিধি পদ্ধতির ভিত্তিতে। বাকি 5 জন সদস্য করবেন রাষ্ট্রপতি তথা প্রেসিডেন্ট সমাজের নির্দলীয় বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিগত বছরের ডিসেম্বর মাসে নির্বাচন বিষয়ে একটি জাতীয় জনমত জরিপ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে সংস্কার প্রস্তাব তৈরির জন্য চালায়। এই জরিপের খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে। এই জরিপের ফলাফলে দেখা যায় 68.28% মানুষ জনগণের সরাসরি ভোটে নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান তথা প্রেসিডেন্ট নির্বাচন করতে চায় এবং 69.71% মানুষ স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয়ভাবে করার পক্ষে। নির্বাচন সংস্কার কমিশন তাদের প্রস্তাবিত দ্বিকক্ষ সংসদের নিম্নকক্ষ সংসদ সদস্য নির্বাচনের পূর্বের এক কক্ষ বিশিষ্ট সংসদের মতো রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ব্যবস্থা অব্যাহত রেখেছেন। এই সংস্কার কমিশন সংসদ সদস্যদের জনগণের সরাসরি ভোটে দলীয়ভাবে না নির্দলীয়ভাবে নির্বাচিত হওয়ার ব্যাপারে কোনো জাতীয় জনমত জরিপ চালিয়েছেন এমন কোনো তথ্য উক্ত খবরে নেই। প্রতীয়মান হয় এই ব্যাপারে কোনো জাতীয় জনমত জরিপ করা হয়নি। যদি করা হতো তাহলে প্রেসিডেন্ট নির্বাচন ও স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের মতো নিম্নকক্ষ সংসদ সদস্যদেরও জনগণের সরাসরি ভোটে নির্দলীয়ভাবে নির্বাচিত করার পক্ষে জনগণের মতামত আসত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ স্বাভাবিকভাবে বেশি মর্যাদা সম্পন্ন ও বেশি উপযুক্ত হওয়ার প্রয়োজন বিধায় সংস্কার কমিশন উচ্চকক্ষ সদস্য হওয়ার জন্য বয়স কমপক্ষে 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে নিম্নকক্ষ সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 21 বছর সুপারিশ করেছে এবং শিক্ষাগত যোগ্যতার নিম্নতম পক্ষে স্নাতক করার এমন প্রস্তাব দেয়নি। এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় উচ্চকক্ষ নিম্নকক্ষ থেকে বেশি যোগ্যতা সম্পন্ন ও বেশি মর্যাদা সম্পন্ন। কিন্তু সংস্কার কমিশন তাদের প্রস্তাবিত 105 জন উচ্চকক্ষ সদস্যদের মধ্য থেকে 100 জনকে যে প্রক্রিয়ায় উচ্চকক্ষ সদস্য করার প্রস্তাব করেছে তাতে নিম্নকক্ষ থেকে কম যোগ্যতা সম্পন্ন রাজনৈতিক দলীয় ব্যক্তিদের দ্বারা উচ্চকক্ষ গঠিত হবে। এই অবস্থায় উচ্চকক্ষ তখন হবে নিম্নকক্ষ থেকে কম মর্যাদাপূর্ণ ও কম যোগ্যতা সম্পন্ন। এর কারণ সংস্কার কমিশনের প্রস্তাব হচ্ছে নিম্নকক্ষ সদস্যদের বেশিরভাগের সমর্থনে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, যিনি রাষ্ট্রের সরকার পরিচালনা করবেন। তাই স্বাভাবিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের সদস্য পদে যত বেশি তাদের মনোনীত প্রার্থী নির্বাচনে জিততে পারে
তার জন্য তারা তাদের সর্বোত্তম প্রার্থীকে নিম্নকক্ষের সদস্য পদের জন্য নির্বাচনে প্রার্থী করবে। এছাড়াও রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে বেশি ভোট পাওয়ার জন্য তাদের সবচেয়ে উপযুক্ত সদস্যদেরকে নিম্নকক্ষে দাঁড় করাবে, যাতে উচ্চকক্ষে তাদের সদস্য সংখ্যা বেশি করতে পারে। রাজনৈতিক দলগুলো তাদের দলীয় এজেন্ডা উচ্চকক্ষে অনুমোদন পাওয়ার জন্য এটি তাদের জন্য খুবই প্রয়োজন। দলের মধ্যে বেশি যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও যারা নিম্নকক্ষে নির্বাচনে জিততে পারবে না এবং যারা কম যোগ্যতার জন্য নিম্নকক্ষ সংসদে নির্বাচনে দল থেকে প্রার্থী মনোনীত হতে পারবে না, তাদের উভয়ের মধ্যে থেকেই রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের সংসদ সদস্যদের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত করবেন বলে ধারণা করা যায়। এ থেকে দেখা যায় সংস্কার কমিশন উচ্চকক্ষে সংসদ যেভাবে গঠন করার প্রস্তাব দিয়েছে তাতে তা নিম্নকক্ষ থেকে কম যোগ্যতা সম্পন্ন দলীয় ব্যক্তিদের দ্বারা গঠিত হবে। এ অবস্থায় নিম্নকক্ষে রাজনৈতিক দলগুলো যে ভূমিকা নেবে সে একই ভূমিকা তাদের মনোনীত উচ্চকক্ষের সদস্যগণ উচ্চকক্ষ নেবে। অর্থাৎ উচ্চকক্ষের তখন উচ্চ যোগ্যতা ও উচ্চ মর্যাদা সম্পন্ন বিশেষ স্বাতন্ত্র্য থাকবে না। উচ্চকক্ষ তখন হবে নিম্নকক্ষের নিম্নমানের ডুপ্লিকেট কপি। তদুপরি উচ্চকক্ষের রাজনৈতিক দলের সদস্যগণ সরাসরি রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়ে উচ্চকক্ষের সদস্য হলে তাদের নিজ দলের প্রতি দায়বদ্ধতা বেশি থাকবে। এছাড়া তারা যদি তাদের রাজনৈতিক দলের সিদ্ধান্তের বাইরে উচ্চকক্ষের স্বাধীন ভূমিকা নেয় তখন তাদেরকে তাদের দল বহিষ্কার করতে পারে। এতে তাদের উচ্চকক্ষের সদস্য পদও চলে যাবে। তাহলে তারা কি স্বাধীনভাবে উচ্চকক্ষের সংসদের কাজে বিজ্ঞ ভূমিকা রাখবে? এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে আশা করা যায়? এই অবস্থায় সংসদের উচ্চকক্ষ যে উদ্দেশ্যে সংস্কার কমিশন করতে চাচ্ছে তা পূরণ হবে কি? এর উত্তর হচ্ছে না। উচ্চকক্ষের প্রস্তাবিত 105 জন সদস্যের মধ্যে 5 জন সদস্যকে সংস্কার কমিশন নির্দলীয় জাতীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে করার জন্য যে প্রস্তাব দিয়েছে তার দ্বারা কি কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে? রাজনৈতিক দলের উচ্চকক্ষের 100 জন সদস্যের বিপরীতে এই 5 জন সদস্য বিশেষ কোনো ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায় না। আমার গণভোটের উপর 11তম বক্তব্য প্রথম খণ্ড আজকে এখানে শেষ করছি। আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে গণভোটের উপর 11তম বক্তব্যের প্রথম খণ্ডের ধারাবাহিকতায় দ্বিতীয় খণ্ডের ভিডিও বের হলে তা দেখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।